পরার্থ ওকে পরার্থ পরতর অর্থনীতি ডক্টর আকবর আলী খান রচিত। এই প্রবন্ধের নামেই ওনার সম্পূর্ণ বইটি নামকরণ করা হয়েছে এবং অত্যন্ত বিখ্যাত, অনেকেই জানেন বিষয়টি। আজকে শুধু এই প্রবন্ধটি নিয়েই কথা বলি, পরবর্তীতে অন্যান্য প্রবন্ধ নিয়েও কথা বলা যাবে। তো এই প্রবন্ধের প্রথমেই উনি লিখেছেন যে ঐতিহাসিকগণ ইতিহাস পর্যন্ত পরিবর্তন করতে পারেন, যেটি হয়তো স্বয়ং বিধাতাও পারেন না। কারণ ঐতিহাসিকগণ কম জানেন, বিধাতা সম্পূর্ণটাই জানেন। তার জন্যে বিধাতাই অধিকতর সঠিক, কিন্তু আমরা সকলে সেটা জানি না বলেই ঐতিহাসিকগণ ছিটেফোঁটা নিয়ে আলোচনা করতে করতে অনেক কিছুর পরিবর্তন ঘটিয়ে দেন। সেক্ষেত্রে উনি সম্রাট হর্ষবর্ধনের একটি কাহিনী তুলে ধরেছেন এভাবে যে তিনি প্রতি 4 বছরে একবার প্রয়াগের মেলাতে গিয়ে দান করতেন। প্রতি 4 বছরে একবার তিনি প্রয়াগের মেলাতে গিয়ে দান করতেন। তো দান করতে করতে এমন হতো যে তিনি সব কিছু দান করে দিতেন এবং সর্বশেষ নিজের যে পোশাক সেটিও দান করে দিয়ে গঙ্গা স্নান করে অন্যের পোশাক ধার করে বাসায় আসতেন। তো আকবর আলী খান বলেছেন যে বিষয়টি সম্ভবত এমন নয়, ঐতিহাসিকগণ হয়তো মিথ্যা কিছুটা বলেছেন বা কিছুটা বাড়িয়ে বলেছেন। সাধারণত দান করতে গেলে দান গ্রহীতারা এমন আচরণ করেন যে আপনার সব কিছু একসময় ছিনিয়ে নিতে শুরু করে। শেষ পর্যন্ত হয়তো রাজা হর্ষবর্ধনের পোশাক পর্যন্ত তারা ছিনিয়ে নিয়েছিলেন এবং এটিকে অতিরঞ্জিত করে তার সভাসদগণ লিখেছেন যে তিনি পোশাক পর্যন্ত দান করেছেন যাতে সম্রাটের সম্মান বাঁচে। এই কথাটার প্রমাণ উনি নিজের একটি অভিজ্ঞতা থেকে দিয়েছেন। সেটি হলো যে উনিও একবার শবে বরাতের রাতে ওনার মা ওনাকে বলছিলেন যে তুমি কিছু দান করো। তো 1 টাকার বান্ডিল হাতে নিয়ে উনি কিন্তু ভিখারিদেরকে দান করতে শুরু করেন। একটা পর্যায়ে ভিখারিরা কি করে, এই ওনার হাত থেকে এগুলো ছিনিয়ে নিতে শুরু করে এবং ওনার পোশাকের অবস্থাটাও মানে কি বলবো আর ছিঁড়ে ভুড়ে ফেলে আর কি, এই পর্যায়ে পৌঁছে গেছিল। তো এই অভিজ্ঞতা থেকে উনি আসলে বুঝেছেন যে হর্ষবর্ধনের পরিস্থিতিটা হয়তো ভিন্ন হয়েছিল। তো এটি হলো আমাদের 3 নম্বর আলোচনার বিষয় গেল। 4 নম্বরে আমরা ওই একই কথা যে দান করতে গেলে যে আমাদের হেনস্থার শিকার হতে হয়, এটি বর্তমানেও দেখা যায়। প্রায় প্রশাসনের সহযোগিতায়, পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে অনেকে দান করেন। শাড়ি কিংবা অন্যান্য দান করার সময় কিন্তু এই অবস্থাটা হয় এবং অনেক সময় দেখা যায় যে যিনি দাতা তিনি বিরক্ত হচ্ছেন, সেটি আবার পত্রিকায় ছাপা হয় যে এইভাবে দান করতেছেন, অহংকার নিয়ে দান করতেছেন, এই সেই। পত্রিকাও আছে, এরা আবার মানে কিভাবে কি উপস্থাপন করলে কি প্রভাব পড়বে বিষয়টা অনেক সময় না ভেবে ওই স্বার্থ অনুযায়ী প্রচার করতে থাকেন। এই দান খয়রাত বিষয়টি মূলত ধর্মের বিষয়, এটি ধর্মগ্রন্থের বিষয় বা যারা ধার্মিক তারা বিষয়টিকে খুবই ভালোভাবে দেখেন এবং দান খয়রাত এই ধর্ম এটাকে ভালোভাবে উপস্থাপন করেন। বিষয়টি ভালো, তবে ধর্মের বাইরে এসে অর্থনীতিতে এটি কখন যুক্ত হলো? যখন দেখা যায় যে এটি একটি বড় অঙ্কের বিষয় এবং অর্থনীতিতে মানে জাতীয় অর্থনীতিতে এর একটা প্রভাব আছে, এমনকি সমাজে এর একটা ভালো মানের প্রভাব আছে, তখনই এটা কি হলো, অর্থনীতিতে এসে হাজির হলো। এখন এটি অর্থনীতিরও বিষয়, অর্থনীতিবিদগণ এটি নিয়ে ভাবেন।
1990 সালে যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অর্থনীতির মানে টোটাল অর্থনীতির 1.7% হচ্ছে সরাসরি নগদ দান খয়রাতের বিষয়। 1.7%, দ্যাট ইজ হিউজ। এবং 1996 সালে একটি সমীক্ষায় দেখা যায় যে 27টি গ্রন্থ এবং 77টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে এ যাবৎ দান খয়রাত সম্বন্ধে। তার মানে মোটামুটি গবেষণা এখন বেশ খানিকটা এগিয়েছে। অর্থনীতিতে মানুষের দুই রকম মনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে মানুষের মন স্বার্থপর, আর একটি হচ্ছে সে পরার্থপর, অর্থাৎ অন্যের উপকার করতে চান। নিজের কিছুটা উদারতার মাধ্যমে নিজের কিছুটা ক্ষতি হলেও তিনি আর্থিকভাবে অন্যকে উপকার করতে চান। তো দেখা যায় যে এখনকার যারা অর্থনীতিবিদ তারা মনে করেন না, যে পরার্থপরতা এটি এক ধরনের স্বার্থপরতাই বটে। কারণ মানুষ পরার্থপরতা দেখায় আত্মীয় স্বজনের উপকার, যাতে তাদের বংশ পরম্পরায় তারা ভালো থাকে, তার রক্তের সম্পর্কের মানুষগুলা। এরপরে হচ্ছে যে একটি পরমার্থিক সুব্যবস্থা বা পরমার্থিক কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্য থাকে। তো এখানে স্বার্থপরতা কিছুটা থাকে। এরপর হচ্ছে দান খয়রাত যারা করতে চান তারা তাদের মর্জি মাফিক দান করতে চান। দাতা সংগ্রহ করতে গিয়ে তারা আসলে কোন জায়গাটায় দান করতে পছন্দ করেন এই বিষয়টা মানে একটি বড় বিষয়, যে কোথায় দান করতে চান তারা। অনেকে দান করতে চান যে কিছু প্রতিষ্ঠান যেখানে যারা নেশাগ্রস্ত, মাদকাসক্ত, তাদের নিরাময়ের জন্য যেসব প্রতিষ্ঠান সেখানে অনেকে দান করতে চান। কেউ বৃদ্ধাশ্রমে দান করতে চান, কেউ এতিমখানায় দান করতে চান, কেউ ভিখারিদের দান করতে চান। এরকম বিভিন্ন জায়গায় মানুষ তার মর্জি মাফিক দান করতে চায়। আর একটা বিষয় হচ্ছে যে দান করার সময় অনেকেই তাদের অঢেল টাকা পয়সা যাদের আছে তাদের অনেক ট্যাক্স দিতে হয়, অনেক আয় যাদের আছে, এই ট্যাক্স দান খয়রাতের বিষয়ে যখন এসে যায় তখন ট্যাক্স কিন্তু বিভিন্ন দেশেই মৌকুফ করা হয়। সেজন্যে তারা দান করতে উৎসাহী হন যে অন্তত ট্যাক্স কিছুটা কম দেওয়া যাবে বা দৃষ্টি আকর্ষণের জন্য। সামাজিক দায়িত্ব থেকে অনেকে দান করতে চান। তবে অধিকাংশ জায়গায় দেখা যায় যে যারা আসলে দান খয়রাত প্রাপ্তির উপযোগী, মানে যারা আসলে গরিব, দান সাধারণত তাদের হাতে পৌঁছায় না। উনি লিখেছেন যে এ বিষয়ে গবেষণা যদিও সীমিত, তারপরেও দান খয়রাতের সবচেয়ে বড় সমস্যা হলো যারা দান খয়রাতের উপযুক্ত নয় তারা দান খয়রাতের সিংহভাগ নিয়ে যায়, অথচ যারা দান খয়রাতের উপযুক্ত তারা কিছুই পায় না। ব্যক্তিগত পর্যায়ে যারা দান খয়রাত করে তারা যথাযথ যত্ন নিলে এই সমস্যার সমাধান হতে পারে। আমি এই বিষয়ে আগে একবার ভিডিওতে বলেছিলাম যে ভিখারি যারা, তারা কিন্তু যে অভিনেতা, মানে যে আসলে মূলত ভিক্ষাটা পেশা হিসেবে নিয়েছে, মানে সে আসলে সত্যিকারের দুঃখী নয় বা সত্যিকারের গরিব নয়, সেই মূলত অভিনয়টা ভালো করে এবং আলটিমেটলি তার পকেটেই টাকা পয়সা বেশি যায়। এবং আমরা এই অভিনয়গুলো বোঝার সক্ষমতা রাখি না অধিকাংশ ক্ষেত্রেই। এই লেভেলের জ্ঞানী কিংবা এই লেভেলের চিন্তাভাবনা বা
এই সামাজিক চারপাশের পরিবেশ এরকম না। এখন এই যারা আসলে গরিব তাদেরকে দান আমরা কিভাবে করব? প্রথমত যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমরা যে একটি রাষ্ট্র যে দান করে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে দান করতে গেলে প্রথমত প্রশাসনের সমস্ত লোকজনই যে সমস্ত গরিবদের জানতে পারবে বিষয়টা তা নয়। ফলে তারা মাতব্বরদের শরণাপন্ন হন এবং মাতব্বররা প্রায় ভুলভাল তথ্য দেন, তাদের স্বার্থে দেন, দুর্নীতিগ্রস্ত যাকে বলে। এখন যারা পেইড সরকারি কর্মকর্তা তাদের মাধ্যমে দিলে কি হবে? তারাও কিন্তু কম দুর্নীতিগ্রস্ত নন, একথা এখানে বলা হয়েছে। ফলে এখানে মানে কি বলবো, অর্থ এবং সম্পদের তসরুপ যাকে বলে ধনীদের হাতেই শেষ পর্যন্ত চলে যায়, এটি একটি বড় সমস্যা। এখন গরিবদের কি দান করা যায়? গরিবদের দান করা নৈতিকভাবে আসলে ধনীরা যা ব্যবহার করে তাই দান করা উচিত, কিন্তু সরকার কিংবা মানুষ যদি ধনীরা যা ব্যবহার করে তাই দেয় তাহলে ধনীরাই ওটাকে আবার গ্রাস করে নেবে। সেই জন্যে গরিবদেরকে দান করতে গেলে এবং গরিবদের হাতে পৌঁছাতে গেলে নিম্ন শ্রেণীর জিনিসপত্র দান করাই উত্তম, যেগুলো সাধারণত ধনীরা ব্যবহার করে না বা ধনীদের ওইখানটায় চাহিদা কম। সেই গুডসগুলো, ইনফেরিয়র গুডস যেগুলো, সেগুলোকে নর্মাল গুডস যেগুলো, সেগুলো ব্যবহার করার কথা বলেছেন। এবং নগদ অর্থ সরাসরি দান করা এক্ষেত্রে কিন্তু কঠিন, সেটিও তছরূপ হয়। বিলাসদ্রব্য বা ভালো খাবার সেটিও। তো এক্ষেত্রে কি হয় যে এখনকার সময়ে যদি সরাসরি যার যার অ্যাকাউন্টে টাকা প্রদানের যে একটা সিস্টেম চালু হয়েছিল, ওটি এক ধরনের মানে সুফল হয়তো বা হতে পারে। এরপর হচ্ছে যে একটা জায়গায় উনি বলেছেন যারা গরিব, যারা গরিব তারা কিন্তু উচ্চ সুদে তাদেরকে টাকা পয়সা দিলেও তারা কিন্তু এটি ফেরত দেয়। আর যারা ধনী তারা কিন্তু এই উচ্চ সুদের টাকাটা তারা নেয় না, তারা সরকারি ব্যাংক থেকে কম সুদে ঋণ গ্রহণ করে এবং এটি আর ফেরত দেয় না, কারণ আইন কানুন তারা এত ভয় পায় না। কিন্তু গরিবেরা আইন কানুন ভয় পায়, মেনে চলে, তারা কিন্তু উচ্চ সুদে ঋণ প্রদান করলে তারা ফেরত দেয়। উচ্চ সুদে হলেও মানে উচ্চ সুদ থাকলে গরিবেরা উপকৃত হচ্ছে, এমনই একটা বিষয়। আপনি বা আমি ভাবতে পারি নিম্ন সুদে তাদেরকে দেই, কিন্তু এই নিম্ন সুদে যখন এই আইনটা করা হলো বা সুযোগটা দেওয়া হলো, তখন এই ধনীরাই এই সুযোগটা গ্রহণ করে তারা এই টাকাটা নিয়ে যাবে এবং ফেরতও দেবে না। ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, এদিকে গরিবেরা তো পাই না। কি আজব, অসাধারণ বিষয়। এরপর আসছেন যে সারের একটি উদাহরণ দেওয়া হয়েছে। একটি সরকার এক সময় বাংলাদেশেরই সারের মধ্যে ভর্তুকি, সারের দামে ভর্তুকি দেওয়া শুরু করলেন এবং ব্যাপক হারে ভর্তুকি দিলে আমাদের স্থানীয় বাজারে আমাদের দেশের বাজারে সারের দাম কমে যায়। পার্শ্ববর্তী দেশে সারের দাম বেশি থাকায় এদেশ থেকে সার ও দেশে কি হলো, রপ্তানি হয়ে গেল। ফলে কৃষকরা সার পাচ্ছে না, এর জন্য রক্তাক্ত আন্দোলনও হলো, সরকারকে বেকায়দায় পড়তে হলো পরবর্তী ভোটের জন্যে। অথচ তাদের একটা ভালো উদ্দেশ্য ছিল যে কম দামে কৃষকের হাতে সার পৌঁছে দেওয়া। এই যে ভালো উদ্দেশ্যগুলো কিভাবে ব্যর্থ হয়? গরিবেরা তো সার পাইলই না, সেই সার পাচার হয়ে গেল। কারা পাচার করলো? ধনীরা। লাভবান হলো কে? ধনী। এখন এই যে জটিল সব বিষয় আছে, কিন্তু
তো সারের ব্যাপারটা আমরা নোট করি যে সারের ক্ষেত্রে এইরকম হয়েছিল। এরপর গরিবেরা মূলত কি মানে সর্বগ্রাসী নয়, এরা আসলে অল্পতে খুশি, ধনীরা কিন্তু সর্বগ্রাসী। এদেরকে যে কোনোভাবে মানে এদের হাতে যদি সাহায্য পৌঁছে দেওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এতেই তারা খুশি। এখন একটু বিষয়ও আছে এর মধ্যে, যদি সাহায্য আপনি বেশ পরিমাণ করেন, বেশ খানিকটা সাহায্য তাদের হাতে পৌঁছে যায়, তাহলে গরিবেরা কি তারা কিন্তু অল্পে খুশি, তারা কিন্তু আর কাজ করবে না। পেয়েছি, খাচ্ছি, আরে খাওয়া থাকা তো চলেই যাচ্ছে, তাহলে আর কাজ করে তো কষ্ট করবো না। এই যে কাজ করছে না, এটি একটি গবেষণায় দেখা গেছে আর কি 18 শতকের, এবং ম্যালথুস তিনি এই গরিবদের সাহায্যের ব্যাপারে রাষ্ট্রের উপর তারা যে নির্ভরশীল হয়ে যায় এবং তারা যে একসময় কর্মবিমুখ হয় এবং তারা নির্বিঘ্নে সন্তানাদি জন্ম দিতে শুরু করে, ফলে কি হয়, রাষ্ট্রের উপর বোঝা চাপছে এবং কিছু মানে অনগ্রসর শ্রেণীর বংশবৃদ্ধি হচ্ছে। কি কারণে? যেহেতু রাষ্ট্র তাকে সুবিধা দিচ্ছে। এটার আর একটা অবাক করা বিষয়, আমি কিন্তু বলেছিলাম যে হ্যাঁ, তারা যারা দরিদ্র, তাদের চাহিদা যেহেতু কম, উচ্চাশা কম, তাদের হাতে নগদ টাকা গেলে তারা কিন্তু সন্তান উৎপাদন বেশি করে, বিবাহ বেশি করে। এটা আজব বিষয়বস্তু আছে এর মধ্যে। হ্যাঁ, তো এখানে এই বিষয়টি যখন থাকলো, তখন ইংল্যান্ডে একটি বিষয় হলো যে তারা একটা আইন সংশোধন করার উদ্যোগ নিলেন এবং পুওর ল নামক সেই আইনটা সংশোধনের একটা উদ্যোগ নিলেন। তো এখানে পুওর লতে ছিল কি যে স্থানীয় যে প্রতিনিধিরা নির্বাচিত হন স্থানীয় সরকারের মাধ্যমে, তারা আর কি সেই এলাকার গরিবদের সহযোগিতা করবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে। তো এটির যেহেতু কুফল দেখা দিল এবং এটি সংস্কারের উদ্যোগ নেয়, 1834 সালে এটিকে সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি বর্গ, পত্রিকা, বিভিন্ন সাংবাদিক এরা কিন্তু এর বিরোধিতা করলো যে গরিবদের সাহায্য করা হবে না, এটা তো ভালো কথা না। যাই হোক, অর্থনীতিবিদরা এবং সমাজবিজ্ঞানীরা এ যাত্রায় সফল হন, এটা সংশোধিত হয় এবং কেন্দ্রীয় একটি সাহায্য প্রশাসন তৈরি করা হয়। তারা কেন্দ্রীয়ভাবে এই সাহায্যটা বুঝে বুঝে করবে। এটি মোটামুটি ভালো, যারা অর্থনীতিবিদগণ তারা জিতেছেন, কিন্তু এটি বেশি দিন স্থায়ী হয়নি। এরপরে সামাজিক নিরাপত্তা মানে সোশ্যাল সিকিউরিটি নামে এক ধরনের সাহায্য সহযোগিতার বিষয় আবার আসতে শুরু করে, যেটা রাজনীতিবিদরা ধীরে ধীরে এটাকে প্রতিষ্ঠিত করে, সাহায্য সহযোগিতা শুরু করে, ফলে তারা নির্বাচিত হতে থাকে। বাহ, এতে কি হয় যে যারা দুর্ঘটনার শিকার, দরিদ্র, অসহায়, তারপর হচ্ছে বার্ধক্যজনিত অসহায় ইত্যাদি হলে পরে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে রাষ্ট্র, একটু ঢেলে সাজানো আর কি। সেখানে যারা নিতান্তই অলস মানে অসহায়, তাদেরকে দেওয়ার একটা চিন্তাভাবনা শুরু হয়, যেটি পরবর্তীতে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখন কিন্তু বাংলাদেশেও আছে সোশ্যাল সিকিউরিটি নামক সামাজিক নিরাপত্তা বেষ্টনী। ভিডিও লম্বা হবে, কিন্তু এই একটি প্রবন্ধ যেটি জটিল, সেটি যদি আমরা পড়ি এবং এটা শুনলেই অনেকটা হয়ে যাবে, পড়ার প্রয়োজন খুব বেশি হবে না যাদের সময় নেই আর কি। হয় কি যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যারা আছে সেখানে অনেকেই আর কাজ করেন না এবং তারা ভালোই থাকেন, কিন্তু যারা কষ্ট করে আয় করেন তাদের এতে নিরুৎসাহিত হওয়ার ব্যাপার থাকে। কারণ হচ্ছে আমি কষ্ট করে আয় করব আর একজন আমার ইনকাম করা ট্যাক্সের টাকা
তাকে অনায়াসে সরকার দিয়ে দিচ্ছে এবং সে আরামসে থাকছে। এখানে নিরুৎসাহিত হচ্ছে কারা? যারা কর্মী, পরিশ্রমী, তারা নিরুৎসাহিত হচ্ছে। এই যে মারাত্মক একটা বিষয়। আমরা দেখি যে আমাদের ভিক্ষুকগণ সুন্দর করে ভিক্ষা টিক্ষা করে ভালো আছেন, তাহলে ভিক্ষুকের সংখ্যা বাড়ার সম্ভাবনাই বেশি। কারণ একজন ভিক্ষুক যে আয় করে, একজন কঠোর পরিশ্রমী সেই আয়টা সারাদিনে করতে পারে না যেটা ভিক্ষুক অর্ধবেলায় করে। ভিক্ষুকরা এক শুক্রবারে যে আয় করে, সারা সপ্তাহে অনেকে সেই আয়টা করতে পারে না, তাদের সারা সপ্তাহ পরিশ্রম করতে হয়। তাহলে কে উৎসাহিত হবে? ভিক্ষুকদের সংখ্যা বাড়বে, কর্মজীবী তাদের সংখ্যা বাড়বে না। এত কষ্ট করে তারপর যদি সে সম্মান না পায়, ট্যাক্স দিতে হয়, হয়রানির শিকার হতে হয়, রাষ্ট্র সম্মান দেবে না, অথচ ভিক্ষুকের কোনো সমস্যা নাই, সে আরামসে চলছে। এই বিষয়টা দুঃখ করেই আর কি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বলছে ক্রমবর্ধিষ্ণু জনগোষ্ঠী সরকারি খয়রাতের উপর নির্ভরশীল হয়ে পড়ে আর এরা ভালো থাকে। এখন আমরা যদি দেখি যে এরকম যারা মানে দান খয়রাতের উপর ডিপেন্ডেন্ট, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে, তারা যদি তাদের সংখ্যা যদি বাড়ে এবং তারা যদি অলস হয়, তাহলে অর্থনীতিতে উৎপাদনশীলতা হ্রাস পায়। মানুষ উৎপাদন কার্যে বা পরিশ্রমে উৎসাহিত হয় না। এই বিষয়টা খুবই মারাত্মক, ফলে এটি অর্থনীতির উপর একটা চাপ পড়ে। এখন আর একটা বিষয় হলো, যারা এই যে কাজগুলো মানে ভিক্ষাবৃত্তি, দান খয়রাতের উপর ডিপেন্ডেন্ট, এদের আত্মিক উন্নতি হয় না, এদের পরিশ্রম ক্ষমতা সক্ষমতা কমে, রাষ্ট্রের উপর চাপ বাড়ে, যারা পরিশ্রমী তাদের উপর চাপ বাড়ে, করের বোঝা তাদের উপর বেশি বেশি হয়। এরা ডিপেন্ডেন্ট শ্রেণী, এই যারা গ্রহণ করে, এই ডিপেন্ডেন্ট শ্রেণীকে যদি নিরুৎসাহিত না করা যায়, এই ডিপেন্ডেন্সি যদি না কমানো যায়, তাহলে এটি কিন্তু মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয় শেষ পর্যন্ত। এজন্য অনেকেই বলেন, ভাই একে ওকে দান করে খালি ইনকাম করো না। দান করলে ক্ষতিটা কার? যে সক্ষম তাকে দান করলে ক্ষতি কার? যাকে দান করা হচ্ছে ক্ষতি তার, কারণ সে পরনির্ভরশীল হচ্ছে। রাষ্ট্রের ক্ষতি, কারণ রাষ্ট্রে অনুৎপাদনশীল জনগোষ্ঠী বোঝা রাষ্ট্রের উপর চাপাবে। যারা সৎ পথে আয় ইনকাম করে, পরিশ্রম করে, তারা নিরুৎসাহিত হবে, সমাজের ক্ষতি। মানে বিষয়টার একটি গভীর প্রভাব কিন্তু সমাজে আছে, যেটি কি বলবো, যারা গ্রহীতা এরাই তো ভালো থাকে আরামসে। কয়েকবার দান করবেন, দেখবেন যে সে দানের অপেক্ষায় থাকবে, দান না করলে আপনার বদনাম করবে, কারণ সে ডিপেন্ডেন্ট। এই জন্যে সমাজে সবাই ফাঁকি দিতে চাইবে। যে সমাজে অলসতা পুরস্কৃত হয়, সে সমাজে সবাই ফাঁকি দিতে চাইবে। দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত সমাজে বিত্তবানদের আধিপত্য রয়েছে, ততক্ষণ পর্যন্ত গরিবের জন্য নিকৃষ্ট পণ্য সামগ্রী দান করাই উত্তম। এবং লাস্টে একটি বিষয় নিয়ে বলেছেন উনি, 200 বছর আগে স্যামুয়েল জনসন লিখেছিলেন, "The road to hell is paved with good intentions." মানে হলো দোজখের সড়ক সদিচ্ছা দিয়ে বাঁধানো। মানে দোজখে যাওয়ার যে রাস্তা, সেটি আসলে একটা ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি। এটি অবশ্য ভালো বোঝা গেল না যদি ওনার আর একটু ব্যাখ্যা এখানে আছে, যে প্রাচীন গ্রিসে একটি পবিত্র স্থান ছিল ডেলফি নগরের ভবিষ্যৎবাণীর মন্দির। এই মন্দিরের ফটকে মূল মন্ত্র লিপিবদ্ধ ছিল এরকম, মেডেন এগেন, কোনো কিছুতে বাড়াবাড়ি করবে না। এই যে হর্ষবর্ধনের ঘটনা,
লেখকের নিজের দান করার সেই ঘটনা। হ্যাঁ, এখানে যেটা দেখা যায় সেটি হলো যে উনি বলছেন যে বেশি ভালো করতে গেলে অকল্যাণ ডেকে আনা সম্ভব। এই যে বলছে যে দি রোড টু হেল ইজ পেভড উইথ গুড ইন্টেনশনস। বেশি ভালো করতে গেলে তখন এই অকল্যাণ বয়ে আনা হয় সকলের জন্যে। এটি কিন্তু সব কিছুতে, এবং ওই যে মেডেন এগেন, একটু বাড়াবাড়ি কোনো কিছুতেই ভালো নয়। এবং অর্থনীতির মৌলিক বাস্তবতাকে অস্বীকার করে টেকসই পরার্থপরতা সম্ভব নয়। এই যে পরার্থপরতার অর্থনীতি, অর্থাৎ পরার্থ, অন্যের কল্যাণের জন্য যে অর্থনীতি, এই অর্থনীতি কিন্তু মৌলিক অর্থনৈতিক যে চিন্তা ভাবনা, হ্যাঁ, এটির বাইরে গিয়ে করতে গেলে ভালো হবে না। অন্যকে দান করা, খয়রাত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গরিব মানুষকে সাহায্য করা, চাল প্রদান করা, ডাল প্রদান করা, বিভিন্ন রকম কি বলে ওই ব্যবস্থা নিতে পারে সরকার, বা মানুষও করতে পারে ব্যক্তিগতভাবে দান। কিন্তু এটি যদি মৌলিক অর্থনীতিকে মেনে না চলা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এই যে একটি বিষয় যে আমরা কি বলবো, আমরা হয়তো জানতামই না, আমরা হয়তো এটাও জানি না যে আমাদের সমাজে যারা দান গ্রহণ করেন তারা অনেকেই দাতার চেয়ে দান গ্রহীতা ধনী। অনেক ক্ষেত্রেই দাতার চেয়ে দান গ্রহীতা অনেক বেশি ভালো আছেন, দাতা এটা জানেন না। কৌশলে এই গ্রহীতারা আরামসে আছেন। আগে বুঝতে হবে যে কার কত আয়। যেমন একজন রিক্সা চালক কত আয় করেন দিনে, একজন ভ্যান চালক কত আয় করেন, একজন কৃষিজীবী কত আয় করেন, একজন ভিখারির আয় কত, এই নিয়ে গবেষণা থাকতে হবে। কৃষক আমাদের দেশে প্রতিদিন আমি দেখি যে কিছু কিছু মানুষ সবজি নিয়ে বাজারে যান, প্রতিদিন 1-1.5 টাকা নিয়ে চলে আসেন। এখন ওনাকে জিজ্ঞেস করলে কৃষি কাজ করে খাই ভাই, অনেক খরচ, লাভ নাই, দাম নাই ইত্যাদি। রিক্সাওয়ালা ভাই আয় নাই, আগের মতো আর আয় করতে পারি না, যদি আয় করে সে প্রতিদিন 1500 বলবে যে 500 হয় না। এই টেন্ডেন্সি কিন্তু ওনাদের আছে, ফলে এদের সম্বন্ধে যে ধারণাটা ডেভেলপ হয়নি। কিন্তু এই যে একটি ভ্যান চালাইয়া এই মোটামুটি রাস্তার অর্ধেক জোড়ায় নিয়ে যাবে, এরপর হচ্ছে কি বলবো, প্রশিক্ষণ নাই, বোঝেন না, অ্যাক্সিডেন্ট সৃষ্টি করবেন। এরপরে হচ্ছে গিয়ে বিদ্যুৎ, যেটি ভর্তুকির মাধ্যমে বিদ্যুৎটা সরকার দেয়, সেটি দিয়ে চার্জ দেবেন, চার্জ দিয়ে মাঠে নামবেন। 1 পয়সাও সরকারদের কাছ থেকে ট্যাক্স নেয় না। ট্যাক্স নেয় কার কাছ থেকে? যে মোটর সাইকেল চালায়, একজন কি বলবো চাকরিজীবী যার মোটর সাইকেলের প্রয়োজন, ছোটোখাটো চাকরি, তার কাছ থেকে হিউজ পরিমাণ ট্যাক্স। কিন্তু রাস্তার 12টা বাজে যাচ্ছে, ওভার দিয়ে আয়ও করে নিয়ে যাচ্ছে তারা। এদের বিরুদ্ধে আপনি বলতে যাবেন, কি বলে এই লোক তো মারাত্মক কসাই, এই লোক তো কি বলবো, এই লোক এখন রিক্সাওয়ালার কাছ থেকে সরকারকে ট্যাক্স নিতে বলতেছে, এই শেয়ার যদি নেয় ট্যাক্স তাহলে তো আর অবস্থা খারাপ। আমরা শিক্ষিত লোকজনই সমালোচনা করে সরকারে এক টান দিয়ে মাথা নামাই দিব রাস্তায়। এই যে টেন্ডেন্সি, তাই না? ঘটনা তো ঘটবেই। আপনাকে সম্মান কে করবে? তার চেয়ে ভিক্ষুকের চেয়ে আপনার আয় কম, আমার আয় কম, ভিক্ষুক কি আপনারা সম্মান করে? কখনোই না। আশীর্বাদ করে, এই করে, সেই করে, দোয়া করে, এগুলো নাথিং। সম্মানই করে না সে মনে মনে। হয়তো ভিক্ষা করছে, একটু পরে জামা কাপড় গায়ে দিয়ে ঘুরে বেড়াবে এবং আপনার বিরুদ্ধেই সে সমালোচনা করবে। তো যাই হোক, পরার্থপরতার অর্থনীতি
ডক্টর আকবর আলী খানের প্রথম প্রবন্ধ পরার্থ প্রতারণা অর্থনীতি, এটি নিয়ে আজকে আলোচনা শেষ করলাম। সাথে থাকুন।